আমি যখন চাঁদপুর সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে সায়েন্স বিভাগে ভর্তি হলাম এবং রসায়ন বিভাগের ল্যাবে গেলাম। ল্যাবে যাওয়ার পর আমি ল্যাবে প্রথম দিকে যেই প্র্যাকটিক্যালটি করেছিলাম সেটি ছিল অজৈব লবণের একটি প্র্যাকটিক্যাল। আমার এখনও মনে আছে। সেই অজৈব লবণের প্র্যাকটিক্যালটির মধ্যে একটি বিশেষত্ব ছিল। সেটি কীরকম? সেটি হচ্ছে, আমি দেখো বোর্ডে লিখে রেখেছি, আমাকে একটা টেস্ট টিউব দেওয়া হয়েছিল। সেই টেস্ট টিউবের মধ্যে আমি সোডিয়াম নাইট্রেটের একটি দ্রবণ দেওয়া ছিল, তার মধ্যে আমি ফেরাস সালফেট অ্যাড করলাম। এই ফেরাস সালফেট অ্যাড করার পর যখন পরবর্তীতে আমি এখানে টেস্ট টিউবের গা বেয়ে খুবই ধীরে ধীরে গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যাড করলাম। এই গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যাড করার পর এখানে খুব চমৎকার একটি বাদামি বলয় দেখতে পেলাম। কিছুক্ষণ পর সেই বাদামি বলয়টি দেখতে পেলাম। অ্যাসিড সম্পর্কে আমার খুব পজিটিভ একটি ধারণা হলো যে অ্যাসিড দিয়ে চমৎকার কালার তৈরি করা যায়। কিন্তু আবার আমি যখন পত্রিকায় পড়লাম যে গ্রামের তাগড়া যুবক ইজ্জত আলী কুমকুম বেগমকে কিছু একটা বলার পর কুমকুম বেগম যখন সেটা প্রত্যাখ্যান করার পর ইজ্জত আলী সেই শহর থেকে গিয়ে শিশিতে করে কিছু একটা এনে কুমকুম বেগমের মুখের মধ্যে মারল, তখন তার মুখটি ঝলসে গেল। পরবর্তীতে জানলাম সেই একই পদার্থ কুমকুম বেগমের মুখের মধ্যে মারা হয়েছিল। আমার মনের মধ্যে আবার প্রশ্ন জাগল, যেটা এত সুন্দর কালার তৈরি করে সেটা আবার মানুষের মুখকেও ঝলসে দিতে পারে। পরবর্তীতে আবার জানলাম আমরা প্রতিনিয়ত যে বিভিন্ন ফল খেয়ে থাকি, সেই ফলের মধ্যেও সেই একই জিনিস, সেই অ্যাসিড বিভিন্ন পরিমাণে আছে। যেমন আমরা যে লেবু খেয়ে থাকি, সাইট্রিক অ্যাসিড, অনেকে তেঁতুল খেয়ে থাকো, সেটির মধ্যে আছে আরেক ধরনের অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। এভাবে একই অ্যাসিডের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রূপ। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অম্লসমূহ। আমরা চেষ্টা করব এই অম্লসমূহের অ্যাকচুয়াল কি আছে এটার মধ্যে সেটা বের করার জন্য, এবং এটার সেই তীব্রতা, ইন্টেন্সিটি বা তীব্রতা, ডোজের ইন্টেন্সিটি নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তার মানে আমরা চেষ্টা করব অ্যাকচুয়াল ক্লুজ অফ ইন্টেন্স ডোজ, অ্যাকচুয়াল ক্লুজ অফ ইন্টেন্স ডোজ, দ্যাট ইজ অ্যাসিড। আজকে এটি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। দেখো, এ ফর অ্যাকচুয়াল, সি ফর ক্লুজ, আই ফর ইন্টেন্স, ডি ফর ডোজ। এভাবে তোমরা মনে রাখতে পারো। তো প্রথম কথা হচ্ছে, এই অ্যাসিডকে আমি যে তিনটি ঘটনার প্রবাহর কথা বললাম তার পরিপ্রেক্ষিতে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে জৈব অ্যাসিড, একটি হচ্ছে অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিডগুলো খুবই শক্তিশালী। ওই যে বাদামি বলয় তৈরি করলো যে, সে যেমন অজৈব অ্যাসিড, ওই যে কুমকুম বেগমের ফেসের মধ্যে ইজ্জত আলী যেই জিনিসটি মেরেছিল সেটিও সে একই অজৈব অ্যাসিড। আর আমরা যেই খাবারটি খাচ্ছি বিভিন্ন ফলের সাথে, তার মধ্যে যে অ্যাসিড পাচ্ছি সেটি হচ্ছে জৈব অ্যাসিড। তার মানে জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, অজৈব অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী কেন বলছি? কারণ হচ্ছে অজৈব অ্যাসিড তার প্রচুর পরিমাণে বিয়োজন হয়। বিয়োজন মানে কি সেটা তোমরা অবশ্যই জানো। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্যে আমরা যখন দেই তখন এখানে যে হাইড্রোজেন আয়নটি আছে সেটি প্রায় শতভাগ বিয়োজিত হয়ে যায়। তার মানে অ্যাসিডের H+ অংশটি যত বেশি আয়নিত হবে তার তীব্রতা তত বেশি হবে। কিন্তু যেটি জৈব অ্যাসিড সেটি দ্রবণে খুবই কম পরিমাণে বিয়োজিত হয়। আমি যদি বলি যে এটা শতভাগ বিয়োজিত হয়, তাহলে একটা অজৈব অ্যাসিড 5% to 10% কিংবা 20% বা 15% পর্যন্ত বিয়োজিত হতে পারে। যেমন আমি যদি ইথানোয়িক অ্যাসিডের কথা লিখি, এই ইথানোয়িক অ্যাসিড দ্রবণের মধ্যে মাত্র 5-6% বা 10%-এর মতো বিয়োজিত হতে পারে।
তাই আমরা এখানে কি করছি, উভমুখী সাইন দিচ্ছি। উভমুখী সাইন দিয়ে বোঝানো হচ্ছে যে এটি কি দ্রবণে শতভাগ বিয়োজিত হয় না, আর এটার মধ্যে দেখো আমি একমুখী সাইন দিয়েছি। আচ্ছা, এখন আমরা এই উভমুখী একমুখী সাইনের পরিপ্রেক্ষিতে আমরা জানি যে সাম্য ধ্রুবক বলে একটা বিষয় থাকে, সেটা সাম্য অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে আমরা নিচের যে অ্যাসিটিক অ্যাসিড লিখেছি বা ইথানোইক অ্যাসিড লিখেছি সেটার জন্য আমরা সাম্য ধ্রুবক পাব। তাহলে এই সাম্য ধ্রুবককে আমি লিখতে পারি কে এ। এ মানে হচ্ছে অ্যাসিড, কে মানে সাম্য ধ্রুবক, অর্থাৎ যারা সাম্যাবস্থা তৈরি করছে মৃদু অ্যাসিড তাদের জন্য আমরা এই সাম্য ধ্রুবকটি লিখব। এখন আমি যদি এই জৈব অ্যাসিডটির জন্য সাম্য ধ্রুবকটি দেখাতে চাই, তাহলে দেখো এটির জন্য আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। এই কে এর মান যত বেশি হবে তার অ্যাসিডিটি তত বেশি হবে। কখন এই কে এর মান বেশি হবে? যখন এই এইচ প্লাসের মানটি বেশি হবে। তার মানে আমরা কে এর মান থেকে বুঝতে পারছি যে তার অ্যাসিডিটি কীরূপ। তার মানে জৈব অ্যাসিডের মধ্যেও এটা কম বেশি হতে পারে, কারণ আমি আগেই বলেছি এটা 5%ও বিয়োজিত হতে পারে, আবার 20%ও বিয়োজিত হতে পারে। কিন্তু অজৈব অ্যাসিড সে প্রায় শতভাগ বিয়োজিত হয়। আরেকটি পার্থক্য কি দেখলাম, জৈব অ্যাসিড আমরা বিভিন্ন সোর্স থেকে, অর্গানিক সোর্স থেকে আমরা পেয়ে থাকি, বিভিন্ন ফলমূলের মধ্যে আমরা পেয়ে থাকি, সেটা খাওয়া যায়, কোনো সমস্যা নাই। কিন্তু অজৈব অ্যাসিড সেটা কখনোই খাওয়া যাবে না। তারপরে ওই যে ইজ্জত আলীর যে গল্পটি বললাম সেটিতে কি হয়েছিল, কেন কুমকুম বেগমের ফেস ঝলসে গিয়েছিল? কারণ অজৈব অ্যাসিড যখন তোমার স্কিনের মধ্যে কোথাও পড়ে, ওই স্কিনের ওই অংশ থেকে সে পানি শোষণ করার চেষ্টা করে। এই পানি শোষণ করার ফলে তোমার যে সুন্দর স্কিনটি আছে সেই স্কিনটি সেখানে কালো হয়ে যেতে পারে। অর্থাৎ কুমকুম বেগমের যেই স্কিনের মধ্যে যখন সালফিউরিক অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল, সেই সালফিউরিক অ্যাসিডের তীব্রতায় স্কিন থেকে পানি সে অ্যাবজর্ব করে ফেলেছিল, ফলে সেই জায়গাটি কালো হয়ে গিয়েছিল। তাই মনে রাখতে হবে, যদি কখনো অ্যাসিড তোমার স্কিনে পড়ে, সাথে সাথে প্রচুর পানি দিয়ে সেই জায়গাটা ওয়াশ করতে হবে। যদি প্রচুর পানি দিয়ে ওয়াশ করো, তখন অ্যাসিড কি করবে, বাহির থেকে যখন প্রচুর পানির যোগান পাবে তখন আর সে ওই অ্যাসিড তোমার স্কিনের ভিতর থেকে ওইভাবে আর পানিকে টানবে না। তো যাই হোক, তাহলে আমরা ইন্টেন্স ডোজ কোনটা সেটা বুঝলাম, পার্থক্যগুলো বুঝলাম। এখন আমরা যেহেতু জৈব রসায়ন পড়ছি, তাই আমি জৈব অ্যাসিড নিয়ে আজকে মূলত আলোচনা করতে চাচ্ছি। তাহলে আমাদের এখন আলোচনার বিষয় হবে জৈব অ্যাসিড সমূহ নিয়ে। আচ্ছা, এখন প্রথমত আমি তোমাদেরকে ছোট্ট একটি গল্প বলতে চাচ্ছি। ধরো তোমাদের কলেজের আজকে সিদ্ধান্ত হলো যে তোমাদের সামনের ভ্যাকেশনে, উইন্টার ভ্যাকেশনে কোনো একটা পিকনিক হবে। বিজ্ঞানের ছাত্রছাত্রীদেরকে বলা হলো যে তোমাদের সাথে তোমাদের শিক্ষক যাবেন। তোমরা সব শিক্ষক অবশ্যই ভালো পড়ান, ভালো বুঝান, কোনো সন্দেহ নেই, অবশ্যই ভালো পড়ান সবাই, সেটি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন তোমরা যদি তখন চয়েস করতে চাও যে তোমাদেরকে যদি দেয়া হয় যে তোমরা কোন শিক্ষককে সাথে নিতে চাচ্ছ, তুমি হয়তো তখন চিন্তা করবে কোন স্যারের আরেকটু এক্সট্রা কারিকুলার কোনো একটা অ্যাক্টিভিটিস আছে, কোন স্যার ভালো গান গাইতে পারে, কিংবা কোন স্যার অন্য কোনো ভালো পারফর্ম করতে পারে, অন্য কোনো কিছু, তোমরা হয়তো সেই স্যারকে সিলেক্ট করার চেষ্টা করবে, তাই তো? আচ্ছা, এখন খেয়াল করো, আমি তোমাকে বললাম যে এমন একটি পদার্থ চয়েস করো জৈব রসায়ন থেকে, জৈব যৌগ থেকে, যেটি দিয়ে তুমি দুইটা কাজ করতে পারবে। একটা হচ্ছে তুমি সেটি দিয়ে অ্যালডিহাইড মূলকের শনাক্তকরণের একটি পরীক্ষা করতে পারবে, আবার তুমি সেটি দিয়ে তার যে অ্যাসিডিটি আছে, অর্থাৎ নীল লিটমাস পেপার যে লাল হয়, সেই কাজটিও করতে পারবে। দুইটি কাজ, অ্যাসিডিটির টেস্ট, আরেকটি হচ্ছে সেটি দিয়ে কে অ্যালডিহাইড মূলক আছে কি নেই কিনা তার টেস্ট। তাহলে তুমি তো চিন্তায় পড়ে গেলে,
এরকম আবার পদার্থ কোনটা যে অ্যালডিহাইডের টেস্টও দিবে আবার অ্যাসিডেরও টেস্ট দিবে? হ্যাঁ, সেরকম একটি অ্যাসিড আমাদের পরিচিত অ্যাসিড আছে, সেটিকে বলা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড অ্যাসিড এবং অ্যালডিহাইড উভয় মূলকের পরীক্ষা দেয়। তাহলে তোমাদের আজকের প্রথম আমরা প্রশ্ন যেটা দেখব সেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড অ্যাসিড এবং অ্যালডিহাইড মূলকের পরীক্ষা দেয়, ব্যাখ্যা করো। খেয়াল করো, মিথানোয়িক অ্যাসিডের মধ্যে আমি যদি এটাকে ডিটেলে লিখি তাহলে এটি দেখতে এরকম। এখন এই মিথানোয়িক অ্যাসিডের মধ্যে দেখো এই অংশটি HCO বা CHO, এই যে অংশটি এটি কিন্তু অ্যালডিহাইডের অনুরূপ। যেমন ধরো আমি যদি এখানে তোমার একটি অ্যালডিহাইড আঁকি, দেখো এই যে অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডের মধ্যে যেই CHO আছে মিথানোয়িক অ্যাসিডের মধ্যেও কিন্তু এক্স্যাক্টলি ওই ধরনের একটি CHO আছে। এই জন্য অ্যালডিহাইডের যেই কনফার্মেশন টেস্ট আছে মিথানোয়িক অ্যাসিডও সেম টেস্টে পার্টিসিপেট করে। অর্থাৎ সে টলেনবি কারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করতে পারে, সে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ দিতে পারে। ঠিক আছে, আর তার অ্যাসিডিটির টেস্টটা কি? তুমি যদি নীল লিটমাস পেপার মিথানোয়িক অ্যাসিডের কোনো দ্রবণের মধ্যে ধরো এখানে মিথানোয়িক অ্যাসিড আছে, তুমি এটার মধ্যে কি করলে নীল লিটমাস পেপার, তুমি এখানে নীল লিটমাস পেপার এটার মধ্যে চুবিয়ে দিলে। লিটমাস পেপার কয়েকটা কালারের হয়, এর মধ্যে নীল লিটমাস পেপারটা যদি এটার মধ্যে দাও তাহলে কি হবে, সেটা লাল বর্ণে পরিণত হবে। অ্যাসিড নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করে। তাহলে বোঝা গেল যে আমরা কিভাবে এই পার্থক্যটি, আমরা কিভাবে এটা যে অ্যাসিড সেই প্রমাণটিও করতে পারি। ঠিক আছে, এবার আমরা আজকে দ্বিতীয় টপিকে যাচ্ছি। দ্বিতীয় টপিকটি হচ্ছে, ধরো তুমি তোমার বন্ধুর সাথে কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলে, বিশাল করে খাওয়া দাওয়া করলে, এখন বিল তো দিতে হবে। তাহলে তখন কি হবে, বিল তুমি দিবে না তোমার বন্ধু দিবে? তোমাদের মধ্যে হয়তো সেরকম একটা কি হবে, অঘোষিতভাবে একটা কম্পিটিশান হবে। আবার তুমি তোমার শিক্ষকের সাথে একই রেস্টুরেন্টে খেতে গেলে, তোমার তখন হয়তো কি আর বিলটা দেওয়া লাগছে না, তখন তুমি কিন্তু খুশি, কারণ তোমার শিক্ষকের সাথে তুমি সেখানে খেতে গিয়েছো। ঠিক আছে, আচ্ছা, তার মানে তখন শিক্ষক তোমাকে হয়তো কি করবে, খাওয়া শেষে তোমাকে বিলটা আর দিতে দিবে না। আচ্ছা, কেন এই কথাটি বললাম খেয়াল করো, আমি কয়েকটা অ্যাসিড লিখি। প্রথমে লিখলাম মিথানোয়িক অ্যাসিড, পরবর্তীতে লিখলাম ইথানোয়িক অ্যাসিড। দেখো আমরা জানি যে তার অ্যাসিডিটির প্রমাণটা কি, সে H+ আয়ন যত বেশি তাড়াতাড়ি দিতে পারবে তার অ্যাসিডিটি তত বেশি। এখন এটি হচ্ছে মূল কার্যকরী মূলক, এই অংশটি COOH। এই জায়গায় আমার H যে পরমাণুটি আছে সেই H পরমাণু থেকে অক্সিজেন কি, অক্সিজেন হচ্ছে নাদান, আমি অক্সিজেনকে কি বলি, নাদান। নাদান মানে কি, যে নিজের দিকে ইলেকট্রন বেশি টানতে চায়। তাহলে এই অক্সিজেন কি করবে, তার নিজের দিকে ইলেকট্রন টানতে চাইবে। যদি সে টেনে নিয়ে আসতে পারে তখন Hটা কি হবে, H+ আকারে বের হয়ে যাবে। এই যে এখানে যে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রনকে সে তার নিজের দিকে টেনে নিয়ে আসলে হাইড্রোজেনটা হাইড্রোজেন প্লাস হিসাবে বের হয়ে যাবে। তাহলে দুই জায়গাতেই সেম কাহিনী। কিন্তু এই অক্সিজেনের যে হট টেম্পার, তার যে টানাটানির অভ্যাস, সেই টানাটানির অভ্যাসটাকে কি করতে হবে, যদি রুখে দেওয়া যায় তাহলে কি বেচারা H আর H+ আকারে বের হতে হবে না। আচ্ছা, এখন এই যৌগটার দিকে তাকাই, ইথানোয়িক অ্যাসিড। দেখো ইথানোয়িক অ্যাসিডের মধ্যে মিথাইল মূলক আছে। মিথাইল মূলক আমরা জানি ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, সে সাধারণত কার্যকরী মূলকের দিকে ইলেকট্রন ঘনত্ব দান করে। তাহলে সে এখানে দান করবে কার্বনের দিকে ইলেকট্রন ঘনত্ব। তাহলে এই যে অক্সিজেন নাদান, এই যে নাদান অক্সিজেন, হট টেম্পার অক্সিজেন, সে ইলেকট্রন চাচ্ছে, তখন কি হবে, এই অক্সিজেন কার্যকরী মূলকের কার্বন থেকে ইলেকট্রন ঘনত্বের যোগান পাবে।
যখন সে কার্যকরীমূলক থেকে যোগান পাবে তখন কিন্তু আর হাইড্রোজেনের কাছ থেকে সে টানাটানি ওইভাবে করবে না। তাহলে যখন তুমি তোমার টিচারের সাথে লাঞ্চে গিয়েছো তখন কি হয়েছে, টিচার তোমার টোটাল বিলটা দিয়ে দিয়েছে তোমারটা সহ, তখন তুমি কিন্তু নিরাপদ, তখন তোমার পকেট থেকে আর বিল দিতে হয় নাই। তাহলে এখানে এই হাইড্রোজেন বেচারারও তখন আর থেকে অক্সিজেন ইলেকট্রন ঘনত্ব টানাটানি করবে না। টানাটানি না করলে কি হবে, এখান থেকে এইচটা সহজে বের হবে না, এটা থেকে যত সহজে এইচটা বের হয়ে যাবে। তার মানে আমরা কি বুঝলাম, মিথানোইক অ্যাসিডের অ্যাসিডিটি ইথানোইক অ্যাসিডের থেকে বেশি। তাহলে এটা আরেকটা প্রশ্ন হতে পারে যে তোমাকে কয়েকটা অ্যাসিড দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে কোনটির অ্যাসিডিটি বেশি। তাহলে যেটা থেকে জোরে টেনে নিয়ে আসা যাবে, যেই অক্সিজেন তার পার্শ্ববর্তী অংশ থেকে কোনো সাপোর্ট পাবে না, সেই অক্সিজেন কি করবে, টানাটানি বেশি করবে, তার অ্যাসিডিটি বেশি হবে। আচ্ছা, এবার একটু এই উদাহরণটা অন্যভাবে দিই। ধরো এখানে আমি বেনজোইক অ্যাসিড লিখলাম, বেনজোইক অ্যাসিড, তখন বিষয়টা আসলে কি হবে। বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিডের মধ্যে এই যে বেনজিন গ্রুপটি আছে, সেই বেনজিন গ্রুপ থেকে এটি কি করবে, তার নিজের দিকে ইলেকট্রন ঘনত্ব টানবে। তাহলে নিজের দিকে যখন ইলেকট্রন ঘনত্ব টানবে তখন কার্বন যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেনজিন চক্র থেকে পাচ্ছে, তাই সে অক্সিজেনের দিকে কিছুটা ইলেকট্রন ঘনত্ব দিতে পারবে। তখন আর এই হাইড্রোজেন থেকে এই নাদান অক্সিজেন কি করবে না, টানাটানি করবে না। কিন্তু এটার ক্ষেত্রে মিথানোইক অ্যাসিডের ক্ষেত্রে তো আগেই বলেছি বেচারা কারো কাছ থেকে পাচ্ছে না, তাই টানাটানি করবে। তার মানে তৃতীয় প্রশ্ন, বেনজোইক অ্যাসিড এবং মিথানোইক অ্যাসিডের মধ্যে কার অ্যাসিডিটি বেশি ব্যাখ্যা করো। তাহলে সেটা হবে কি, মিথানোইক অ্যাসিড। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরেকটি জিনিস একটু দেখার চেষ্টা করি। আমি বোর্ডের মধ্যে আগে একটু লিখে নেই, পরবর্তীতে আমি তোমাদের এটা বোঝাচ্ছি। এখানে আমরা প্রতিস্থাপক অ্যাড করব। যেমন ধরো এটা লিখলাম ফ্লোরো ইথানোইক অ্যাসিড, আরেকটা লিখছি ক্লোরো ইথানোইক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, আরেকটি গল্প বলি। তুমি পরপর 2 দিন তোমার 2 বন্ধুকে নিয়ে আবারও সেই রেস্টুরেন্টে খেতে গিয়েছ। এক বন্ধু হচ্ছে খুব একটা খায় দায় না, একবারই খাওয়া দাওয়া খুব একটা করে না। আরেক বন্ধু হচ্ছে প্রচুর খায়, না চাইতেই খাওয়ার প্রতি তার এক ধরনের প্রবল আকর্ষণ। তাহলে কোন ক্ষেত্রে তোমার ওয়ালেটটা ভারী থাকতে হবে? কোন বন্ধুকে যখন রেস্টুরেন্টে নিবে তোমার ওয়ালেটটা ভারী থাকতে হবে? চিন্তা করে দেখো। নিশ্চয়ই যে প্রচুর খায় তাকে যখন রেস্টুরেন্টে নিয়ে যাবে তখন কি করতে হবে, ওয়ালেটটা অনেক ভারী করে নিয়ে যেতে হবে। আচ্ছা দেখি তো, এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের চেয়ে বেশি, এটি আমরা জানি। তাহলে ফ্লোরিন তার নিজের দিকে এখানে ইলেকট্রন ঘনত্ব যতটা টানবে, ক্লোরিন কি ততটা টানবে? ততটা টানবে না। বেচারা ফ্লোরিন যখন ইলেকট্রন ঘনত্ব টেনে নিয়ে যাচ্ছে তখন এই অংশটি আর কার্যকরী মূলকের দিকে ওইভাবে ইলেকট্রন ঘনত্ব দিবে না। যদি সে কার্যকরী মূলকের দিকে ইলেকট্রন ঘনত্ব না দেয় তখন কি হবে? তখন এই অক্সিজেন এখান থেকে অধিক জোরে ইলেকট্রন ঘনত্ব টানবে। আর এই জায়গার ক্লোরিন যেহেতু কম পরিমাণ ইলেকট্রন ঘনত্ব টানছে, তাই সে কিছুটা ইলেকট্রন ঘনত্ব এখানে যোগান দিতে পারবে। এদিকে সেটা কিছুটা সামনের দিকে নাদান অক্সিজেনের দিকে যাবে, তাই এই ক্ষেত্রে নাদান অক্সিজেন হাইড্রোজেন থেকে অল্প পরিমাণে ইলেকট্রন ঘনত্ব টানবে। তার মানে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে আমার যেই কার্যকরী মূলকের পরের কার্বনের সাথে যে প্রতিস্থাপকটি ছিল, সেই প্রতিস্থাপকটি কত পাওয়ারফুল তার উপর নির্ভর করছে আমার OH এর H কত তাড়াতাড়ি বা কত স্লো বের হবে। তাহলে তোমাকে যদি এরকম প্রশ্ন দেয় ফ্লোরো ইথানোইক অ্যাসিড এবং ক্লোরো ইথানোইক অ্যাসিডের মধ্যে কার অ্যাসিডিটি বেশি, কে অ্যাসিডিটি কার বেশি? ফ্লোরো ইথানোইক অ্যাসিড। ঠিক আছে, একইভাবে আমরা ব্রোমো ইথানোইক অ্যাসিডের সাথে ক্লোরো ইথানোইক অ্যাসিডের কম্পেয়ার করতে পারি।
তাহলে এটা হচ্ছে আমাদের আজকে 4 নম্বর টপিক। আমরা বুঝলাম যে কিভাবে প্রতিস্থাপক থাকলে জৈব অ্যাসিডের মধ্যে তার অ্যাসিডিটির মাত্রাটি নির্ণয় করতে হয়। এবার একটু আরেকটি উদাহরণে যাচ্ছি। আমি আগে উদাহরণটি একটু লিখে নেই, পরবর্তীতে আমি ব্যাখ্যায় যাচ্ছি। দেখো, এগুলো খুব মজার জিনিস। যদি তুমি বুঝো এই কেমিস্ট্রির এই বিষয়গুলো এত আনন্দ দিবে তোমাকে, কিন্তু একটু কোনো কিছুর সাথে কানেকশান করে পড়বে, তাহলে দেখবে যে সত্যি অনেক ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা এখানে আরেকটি লিখি। দেখো, এইখানে এটা ছিল 1, 2, 3 কার্বনের, ওইটিও 1, 2, 3 কার্বনের অ্যাসিড। তার মানে এটা হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড, বাট এখানে ক্লোরিন আছে, তাহলে এটা হচ্ছে কি 2 ক্লোরোপ্রোপানয়িক অ্যাসিড, আর এটা হচ্ছে 3 ক্লোরোপ্রোপানয়িক অ্যাসিড। যদি তোমাকে বলা হয় এই দুইটার মধ্যে কার অ্যাসিডিটি বেশি, ঠিক আছে? এখন তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ, টিচার যখন পরীক্ষার হলে থাকে তখন পরীক্ষা শুরুর আগে স্টুডেন্টরা চিন্তা করে আজকে কোন স্যার পরীক্ষার গার্ড পড়ছে, তার সাথে না তাদের পরীক্ষা ভালো মন্দ হওয়ার অনেক সময় একটি বিষয় কাজ করে বলে আমার কেন যেন মনে হয়। স্যার যখন স্টুডেন্টের সামনে থাকে, দাঁড়িয়ে থাকে, তখন স্টুডেন্ট মাঝে মাঝেই কেন জানি পারা জিনিসও ভুলে যায়। আর যদি স্যার একটু দূরে যায় তখন তার সব কিছু মনে পড়ে। আবার অনেক সময় কেউ কেউ স্যারের আড়ালে গেলে বা স্যার তার থেকে একটু দূরে থাকলে একটু নড়াচড়া করার, একটু ঘাড়ের ব্যায়াম করার, কোমরের ব্যায়াম করার প্র্যাকটিস শুরু করে দেয় পরীক্ষার হলে, যদিও পরীক্ষার হল ব্যায়ামের জায়গা নয়। যাই হোক, কেন এই কথাটি বললাম খেয়াল করো। আমার এই জায়গায় কার্যকরী মূলকের পরের কার্বনকে বলা হয় আলফা কার্বন। এখানে আলফা কার্বনের মধ্যে আমার কি আছে? তড়িৎ ঋণাত্মক ক্লোরিন আছে। আর এই জায়গায় আলফা বিটা, বিটা কার্বনের মধ্যে আমার তড়িৎ ঋণাত্মক মৌল ক্লোরিন আছে। তাহলে এই ক্লোরিন কি কার্যকরী মূলকের অনেক কাছে ওই ক্লোরিনের তুলনায়। যেহেতু সে কাছে, তার মানে সে ইলেকট্রন ঘনত্ব তার নিজের দিকে অধিক জোরে টানবে। বিটা কার্বনের মধ্যে যে ক্লোরিন আছে সে কম জোরে টানবে। কিভাবে? কার্যকরী মূলকের সে কাছে। ওই যে খেয়াল করো, স্যার যখন স্টুডেন্টের কাছে থাকে তখন কি হয়? তখন সে কিন্তু ভয় পায়, সে নড়াচড়া করতে চায় না। স্যার যখন দূরে চলে যায় তখন সে মুভ করতে চায়। তাহলে এই জায়গাটিতে সে যখন আলফা কার্বনে থাকে তখন সে অধিক জোরে টানে। অধিক জোরে টানলে তখন এই জায়গার ইলেকট্রন ঘনত্ব কার্বন আর অক্সিজেনের দিকে দিতে খুব একটা চায় না। তাই অক্সিজেন তখন কি করবে? ধরো এটা যদি আমি নাও দেখাই, অক্সিজেন তখন হাইড্রোজেন থেকে ইলেকট্রন ঘনত্ব জোরে টানবে। কিন্তু এই জায়গায় ক্লোরিনটা বিটা কার্বনে আছে, তাই কি হবে? এই কার্যকরী মূলক থেকে সে কিছুটা দূরে আছে। কিছুটা দূরে থাকার কারণে এই দিক থেকে কিছুটা আবেশীয় প্রভাবে ইলেকট্রন ঘনত্ব যাবে। গেলে তখন কার্বন তার অক্সিজেনের দিকে কিছুটা ইলেকট্রন ঘনত্ব দিতে পারবে, তাই এই জায়গার হাইড্রোজেন থেকে সে কম ইলেকট্রন ঘনত্ব টানবে। তাহলে সামারি কথাটা কি দাঁড়ালো? কার অ্যাসিডিটি বেশি? যেটি তোমার কার্যকরী মূলকের কাছে যদি প্রতিস্থাপকটি থাকে তখন টানাটানিটি এখানে জোরে হয়। তাহলে আমার 2 ক্লোরোপ্রোপানয়িক অ্যাসিডের অ্যাসিডিটি 3 ক্লোরোপ্রোপানয়িক অ্যাসিডের থেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা 5টি জিনিস দেখলাম। এবার আমরা দেখি যে আমার জৈব অ্যাসিড শনাক্ত করব কিভাবে। আমার শনাক্তকরণ তো করতে হবে, এটা যে জৈব অ্যাসিড কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। আচ্ছা, এটা বোঝার জন্য খুব সংক্ষিপ্ত একটি টেস্ট আছে। প্রথমেই বলেছি যে তুমি যদি লিটমাস পেপার দাও তাহলে নীল লিটমাস পেপার অ্যাসিড দ্রবণে লাল হয়ে যায়। এখন একটা অজৈব অ্যাসিডের ক্ষেত্রেও হতে পারে। তাহলে আমরা একটু ফরওয়ার্ড হই সামনের দিকে, অন্য আরেকটা টেস্ট করি। সেটা হচ্ছে যে আমি ধরো এখানে ইথানোয়িক অ্যাসিড রাখলাম, ইথানোয়িক অ্যাসিড। আমি এখানে সোডিয়াম বাইকার্বনেট দিলাম, সোডিয়াম বাইকার্বনেট। যদি তাই হয় তাহলে এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সোডিয়াম ইথানয়েট হবে, আর কার্বন ডাইঅক্সাইড এবং পানি হবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। দেখো এই যে CO2 আর এখানের OH আর H মিলে পানি হবে।
এটি হচ্ছে আমার সোডিয়াম বাইকার্বনেট। যখন আমরা কোনো জৈব অ্যাসিডের মধ্যে দিচ্ছি তখন কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ তৈরি হবে। তার মানে আমি যদি এখানে চিত্রের মতো করে দেখানোর চেষ্টা করি যে আমার এখানে অ্যাসিড ছিল, আমি অ্যাসিডের মধ্যে দিয়েছি তোমার সোডিয়াম বাইকার্বনেট, এদিকে আমি দিলাম সোডিয়াম বাইকার্বনেট, তখন এখানে কি হবে, একটা বুদবুদ উঠবে। এইবার আমি এটাকে বুদবুদটাকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করি। ধরো এটা ক্লোজ একটি পাত্র, আমি এখানে ট্রান্সফার করছি অন্য একটি পাত্রে যেটিও ক্লোজ। এই পাত্রের মধ্যে ধরো চুনের পানি আছে, চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা, এই গ্যাসটা এখান দিয়ে এই চুনের পানির মধ্যে আসবে। এখানে আমি কি দিয়েছিলাম, চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, চুনের পানি কি জিনিস? তোমার বাসায় যদি তোমার দাদু অথবা তোমার নানু পান খেয়ে থাকে তাহলে দেখবে যে ওনারা কি খান, চুন খান। চুনের যখন কোনো পাত্রে রাখা হয় তার উপরে দেখবে একটা পরিষ্কার পানি থাকে, এটা কি বলা হয়, চুনের পানি। চুন প্লাস ওয়াটার, ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়, যেটা একবারে পরিষ্কার। ঠিক আছে, তাইলে এই চুনের পানি আছে এখানে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হওয়ার পর সে কী করবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে একটা ঘোলা দ্রবণ তৈরি করবে, ঘোলা দ্রবণ। এই ঘোলা দ্রবণটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের। অর্থাৎ যদি এখানে অ্যাসিড থাকে তাহলেই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আর যদি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানির সাথে তার বিক্রিয়ায় ঘোলা দ্রবণ ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। ঠিক আছে, এই কাজটি সোডিয়াম বাইকার্বনেট না দিয়ে সোডিয়াম কার্বনেট দিয়েও সেমভাবে করা যায়। যদি আমি এখানে সোডিয়াম কার্বনেট দেই, সোডিয়াম কার্বনেটের সংকেত তোমরা নিশ্চয়ই জানো, সোডিয়াম কার্বনেট দিয়ে দিলেও আমার এখানে সেম ধরনের প্রোডাক্ট উৎপন্ন হবে, উৎপন্ন হওয়ার পরে সেম বিক্রিয়া হবে। কি বোঝা গেল চুনের পরিষ্কার পানির সাথে কিভাবে ঘোলা দ্রবণ তৈরি হয়? কি কোনো সমস্যা আছে? আমার মনে হয় কোনো সমস্যা নাই, খুবই সহজ। আরেকটি সহজ টেস্ট আছে, সেটিও তুমি করতে পারো। কোনো পাত্রে অ্যাসিড, জৈব অ্যাসিড থাকলে তুমি যদি তাকে অ্যালকোহল দাও তাহলে সেখানে অ্যাস্টার উৎপন্ন হয়। আর এই অ্যাস্টারটা দেখতে কেমন? অ্যাস্টারটা একটা ফ্লেভার আছে। আমরা যে কলা, আপেল, নাশপাতি, বিভিন্ন ধরনের ফ্রুটস খেয়ে থাকি, সেই ফ্রুটসের যে একটা বিশেষ স্মেল থাকে, সেই স্মেলটা হচ্ছে কিসের? সেই স্মেলটা হচ্ছে অ্যাস্টারের। তার মানে কোনো পাত্রে অ্যাসিড থাকলে সেখানে যদি আমরা জৈব অ্যাসিড থাকলে সেখানে যদি আমরা অ্যালকোহল দিই তাহলে পাকা ফলের একটি স্মেল সেখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা অ্যাসিড শনাক্তকরণের বিষয়টি দেখলাম। এবার আমরা দেখি অ্যাসিডের প্রস্তুতি। অ্যাসিডের প্রস্তুতির জন্য আমি এর আগের একটি ক্লাসে অ্যালকোহল প্রস্তুতি পড়িয়েছিলাম। অ্যালকোহল যেভাবে প্রস্তুত করা হয়, করার পর তুমি যদি তার তীব্র জারণ করো তাহলেই সে কী হবে? জৈব অ্যাসিডে পরিণত হবে। এটি হচ্ছে একটি সহজ কথা অ্যাসিডের প্রস্তুতির ক্ষেত্রে। আরেকটি হচ্ছে, দেখো যে কোনো সায়ানাইড যৌগকে, যেমন এটি একটি সায়ানাইড যৌগ, এই সায়ানাইড যৌগকে যদি তুমি অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করো, অম্লীয় আর্দ্র বিশ্লেষণ, এখানে অম্ল বোঝানোর জন্য H+ দিলাম, তাহলে জৈব অ্যাসিড উৎপন্ন হবে। আর এখানে অ্যামোনিয়া উৎপন্ন হবে, এটি না লিখলেও চলে। দেখো সি, এখান থেকে 2টা O আসবে আর একটা H আসবে, তাহলে এখানে 4টা H এর মধ্যে 3টা H রয়ে গেল, সেই 3টা H আর নাইট্রোজেন মিলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তাহলে যে কোনো সায়ানাইড যৌগকে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে আমরা জৈব অ্যাসিড পেতে পারি। এটি অ্যালিফিটিক সায়ানাইড লিখলাম, তুমি যদি চাও তাহলে অ্যারোমেটিক সায়ানাইডও এভাবেও তুমি লিখতে পারো। অ্যারাইল সায়ানাইড দিয়েও সেমভাবে বিক্রিয়াটি দেখানো যায়। ঠিক আছে, এইভাবে আমরা এটি পেতে পারি। তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। আচ্ছা, এরপরে আরেকটি বিক্রিয়া আছে, সেটিও গুরুত্বপূর্ণ। গ্রিগনার্ড বিকারকের থেকে আমরা আরেকটি বিক্রিয়া সেখানে দেখতে পারি। যেমন ধরো মিথাইল
ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটার সাথে কার্বন ডাই অক্সাইড, তাহলে কি হবে? মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডে এর আগের একটি ক্লাস আমি পড়িয়েছিলাম, মিথাইল গ্রুপ তার নিজের দিকে ইলেকট্রন ঘনত্ব টানে। কেন টানে? কারণ ম্যাগনেসিয়ামের থেকে তার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের বেশি। তাহলে এখানে মাইনাস ডেল্টা, এটা প্লাস ডেল্টা। আর তুমি এখানে যে কোনো একটা দিয়ে দেখাও যে কোনো একটি অক্সিজেন তার নিজের দিকে ইলেকট্রন ঘনত্ব টেনে নেয়, তাহলে এরকম একটি অবস্থা তৈরি হবে। এবার এই প্লাসের সাথে এই মাইনাস কানেকশন করে দাও, এই মাইনাসের সাথে এই প্লাস কানেকশন করে দাও। তাহলে সি প্লাসের সাথে আমি দিচ্ছি CH3, আর এই মাইনাসের সাথে দিচ্ছি MgCl। এবার এটিকে আবার অম্লীয় আদ্র বিশ্লেষণ কর, যে অন্তর্বর্তী প্রোডাক্টটি পাওয়া গেল। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা ম্যাগনেসিয়ামের চেয়ে আরও বেশি, তাহলে এইরকম একটি অবস্থা তৈরি হবে। আর এখানে পানির মধ্যে এরকম একটি অবস্থা, এটা তোমরা জানো H+ আর OH- এর মতো একটি অবস্থা তৈরি হয়। তাহলে আবার এখানে মাইনাসের সাথে প্লাস, তাহলে CH3OH আর MgOHCl। তাহলে আমার এটি হচ্ছে কে জৈব অ্যাসিড। তাহলে এটিও খুব গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, যে গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কীভাবে জৈব অ্যাসিড পেতে পারি। তাহলে আমরা 7 নম্বর পয়েন্টে এসে কী করলাম? অনেকগুলো বিক্রিয়া দেখলাম, যে বিক্রিয়াগুলোর মাধ্যমে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি। ঠিক আছে, তাহলে অ্যাসিডিটি নিয়ে আমরা আজকে যে বিষয়গুলো এতক্ষণ দেখলাম, সেটা হচ্ছে জৈব এবং অজৈব অ্যাসিডের ধারণা পেলাম প্রথমে। তারপরে আমরা দেখলাম যে তোমার কোনো একটি জৈব অ্যাসিডের অ্যাসিডিটি কিভাবে কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আমরা মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড দিয়ে উদাহরণ দেখেছি, মিথানোইক অ্যাসিডের সাথে বেনজোইক অ্যাসিড দিয়ে উদাহরণ দেখেছি। তারপরে আমরা ফ্লোরো ইথানোইক অ্যাসিড, ক্লোরো ইথানোইক অ্যাসিড এরকম উদাহরণ দেখেছি। আবার 2-ক্লোরো ইথানোইক অ্যাসিড, 2-ক্লোরো প্রোপানোইক অ্যাসিড, 3-ক্লোরো প্রোপানোইক অ্যাসিড এরকম কয়েকটি উদাহরণ দেখেছি। দেখে আমরা টোটাল ধারণাগুলো নিয়েছি যে কীভাবে আমরা জৈব অ্যাসিডের অ্যাসিডিটি পার্থক্যটি বের করতে পারবো। তারপর আমরা দেখেছি যে একটি জৈব অ্যাসিড, যেই জৈব অ্যাসিডটি অ্যাসিড হিসাবেও কাজ করতে পারে, যেটি অ্যালডিহাইড হিসাবেও কাজ করতে পারে। তারপর আমরা দেখেছি জৈব অ্যাসিড কীভাবে শনাক্ত করা যায়, সেটি নিয়ে দেখেছি। আবার আমরা দেখেছি জৈব অ্যাসিড কীভাবে প্রস্তুত করা যায়, সেই বিষয়টি আমরা দেখেছি। প্রায় 7 ধরনের টপিক আমরা দেখলাম। এই টপিকগুলো তোমাদের ঠিকমতো পড়া উচিত। এবার আমি ক্লাসটি শেষ করার আগে ছোট্ট একটি কথা দিয়ে শেষ করতে চাচ্ছি। দেখো, জৈব রসায়ন সবাই খুব সবসময় একটু টেনশানে থাকে যে স্যার কেমিস্ট্রির মধ্যে জৈব রসায়নটাই হচ্ছে সবচেয়ে কঠিন। আমার মনে হয় যে কোনো কিছুই তুমি যেভাবে চিন্তা করবে তার উপর ডিপেন্ড করে, সেটি কঠিন না, সহজ। আমাদের যে ব্রেন আছে, এই ব্রেনের অনেকগুলো ওয়েভ আছে। আমি ছোট্ট করে 2-3টি ওয়েভ নিয়ে কথা বলছি। ভিটা ওয়েভ, আলফা ওয়েভ, আরেকটি হচ্ছে থেটা ওয়েভ। আমি 3টি নিয়ে আজকে কথা বলে শেষ করে দিচ্ছি। বিটা ওয়েভ, যেটা বাংলায় লিখি বিটা ওয়েভ, এই ওয়েভটি কাজ করে 14 হার্জ থেকে মোটামুটি 21 হার্জের ভিতরে। আমরা যখন হাঁটা চলা করি, আমরা যখন কথা বলি, তখন সাধারণত আমাদের ব্রেনে এই রেঞ্জের মধ্যে কি হয়, ফ্রিকোয়েন্সি তৈরি হয়। আরেকটি হচ্ছে আলফা ওয়েভ। আলফা ওয়েভ এটি হচ্ছে 7 হার্জ থেকে মোটামুটি 14 হার্জের মতো। অর্থাৎ আমরা যখন মেডিটেশন করি, আমরা যখন কোনো সুন্দর গান শুনি, আমরা যখন অনেক পোলাইট মোডে থাকি, তখন সাধারণত আমরা আলফা ওয়েভে থাকি। তখন আমাদের ব্রেন কিন্তু খুব স্লোলি কাজ করে, চমৎকার কাজ করে। আরেকটি ওয়েভ হচ্ছে থেটা ওয়েভ। এটি হচ্ছে 4 হার্জ থেকে মোটামুটি 7 হার্জের মধ্যে। তাহলে এটি কোনটি? এটি হচ্ছে আমরা যখন স্বপ্ন দেখি। আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের ব্রেন অনেক স্লো থাকে। তখন আমাদের ব্রেন থেকে আমরা অনেক, ওই ব্রেনকে কাজে লাগিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি। যারা অনেক পৃথিবীতে ভালো কাজ করেছেন, ভালো কিছু করেছেন, তারা এই থেটা ওয়েভটাকে অনেকেই কাজে লাগিয়েছেন। এটি মানুষ যখন স্বপ্ন দেখে তখন এই ওয়েভের মধ্যে থাকে। আমাদের একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। এই কথাটির মানে হচ্ছে, তুমি যদি
স্বপ্ন দেখতে শিখো যে কেমিস্ট্রি পড়ে বিজ্ঞান পড়ে তুমি অনেক ভালো কিছু করবে, তাহলে তুমি অনেক বড় হতে পারবে। অর্থাৎ স্বপ্নের যে বড় মানে হচ্ছে এই থিটা ওয়েভকে কাজে লাগিয়ে নিজেকে অনেক দূর নিয়ে যাওয়া যায়। তাই আমরা সবাই আসো চেষ্টা করি, আমরা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি, বিজ্ঞান পড়ে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরিগাতো।